লোচনা যুগল ঢুলু ঢুলো দিগদলি আওলকান দিগদলি অত রাধে রাধে মাইরা অরুণিম লোচন যুগল ঢুলু ঢুলু অরুণিম লোচন চোখ দুটো কি হয়েছে যুগল মানে দুটো চোখ যুগল ঢুলু ঢুলু চোখ দুটো লাল পাড়া হয়ে গেছে সারা রাত্রি ঘুম না হলে লাল পাড়া হয়ে যায় হ্যাঁ আমাদের এখন যেমন প্রত্যেকদিন রাত জাগা হচ্ছে তাহলে কি হবে বাবা দেখবেন কীর্তন করতে এসেছি আবার যদি ভালো ভক্ত পাই না কষ্ট হয় বটে কিন্তু কষ্টটা বুঝতে দিলে হবে না হরি বল বুঝতে দিলে হবে না যে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু যখন ভক্ত কাছে পাই না তখন খুব আনন্দ হয় বাবা তো সারা রাত্রি জাগলে কি হয় কীর্তন করতে এসে চোখ দুটো ঢুলু ঢুলু করে কিন্তু ভক্ত দেখলে ভালো লাগে তা আজকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে আসছে আজকে রাধারানীর সঙ্গে দেখা করবে কিন্তু যুগল দুটো ঢুলু ঢুলু করছে মানে নয়ন দুটো ঢুলু ঢুলু করছে চলতে পারছে না তবু যেতে হবে কথা দেওয়া যে আসতে পারি না সারা রাত্রি তাই যুগলে ঢুলু ঢুলু দিগদলি আওত কার এবার গোবিন্দ যাচ্ছে বলি কেশর কুঞ্জে চলিল রে চলিল রে কেশর কুঞ্জে চলিল রে কেশর কুঞ্জে চলিল রে ঢুলু ঢুলু নয়নে কেশর কুঞ্জে চলিল রে নয়নে না জানি কি আছে ভালে জানে কি আছে ভালে নয়নে কেশর কুঞ্জে চলিল রে কেশর কুঞ্জের দিকে গোবিন্দ যাচ্ছে ওমা ওই সখীরা বাইরে বসেছিল কুঞ্জের বাইরে বসেছিল আর দূর থেকে ললিতা বিশাখা চিত্রা সবাই বলছে হারি ভালো করে ছিয়ে দেয় কেমন ভাবে গোবিন্দ আসছে দেয় মনে হচ্ছে যেন একটা মাতাল মদ খেলে যেমন ভাবে টলতে টলতে আসে তো সেইভাবে গোবিন্দ আমার টলতে টলতে আসছে আবার কেউ বলছে কি না না কেউ বলছে না না মনে হচ্ছে সারা রাত্রি ঘুম হয় না ওটা কি আসতে পারে সকালবেলায় ওটা দূর থেকে ভাবছে গোবিন্দ কিন্তু আসছে এটা কিন্তু তারা ভাবছে গোবিন্দ আসছে সারা রাত্রি ঘুম হয় নাই তাই সারা রাত্রি জেগেছে তাই চোখ দুটো ঢুলু ঢুলু ওই ঢুলতে ঢুলতে আসছে দেখ হরি বল মা এইভাবে ঢুলতে ঢুলতে আসছে কে বলছে না না মাতাল নয় আবার ঢুলতে ঢুলতে আসছে না ও কানা বটে ভালো করে বলুন ও কানাই বটে বলছো কানাই বটে বলছে কানা নয় চোখে কানা নয় দেখেছে ঠিকই বলছি কানাই বটে কানাই বটে ও কানাই বটে ও কানাই বটে আসছে কুঞ্জের পথে ধরে কানাই বটে ও আসছে কুঞ্জের পথ ধরে এই ঋষি প্রভাত কালে বলছে কানাই বটে বলছে না কান্না বটে তা নয় এবার যখন বাবা দূর থেকে কিন্তু দেখল গোবিন্দ সত্যিই বটে কিন্তু যখন সাজগুলো বিপরীত ভাবে সাজানো আছে না আর চিনতে পারছে না তখন এবার গোবিন্দ যে কাছাকাছি হয়েছে দূরে
হেরি সুন্দরী ভবনই পয়ঠাল দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠাল দূরে হেরি সুন্দরী ভবনই সুন্দর দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল কি বলছে এবার ভবনহি পৈঠন হল ধর আবল জানি এইবার কথাটা উল্টো হয়ে গেল এইবার কথাটা উল্টো হয়ে গেল দূর থেকে ভাবলো কৃষ্ণ আসছে কিন্তু যে কাছাকাছি হয়েছে তখন ভাবছি এবার হলো ধর বলি আজ কেন পলাই আসিছে আজ কেন পলাই আসিছে আজ কেন পলাই আসিছে বলি আজ কেন পলাই আসিছে নদীর তো আসে না রে আমাদের এই কুঞ্জ মাঝে আসে না রে আমাদের কুঞ্জ মাঝে আজ কেন পলাই আসিছে আজ কেন বলাই আসছে তখন ললিতা কি করেছে তাড়াতাড়ি করে মানুষ আসছে এবার তাকে বসতে দিতে হবে হ্যাঁ ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে রে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আচ্ছা নত মানে কি নিচু বাহ তা নিচু হয়ে গুরুজনদের দেখলে মাথা নিচু করতে হয় এত নিচু করে আসছে হাসি হাসি অঙ্গনে মানে গোবিন্দ এসেছে আজকে সব কিছু সাজ নিয়ে হলধরের মতো নীল শাড়ি পরেছে আজকে তাহলে বলাই দাদা আসছে তাহলে যদি দাদা আসে তাহলে আর কথা বললে হবে না মাথা নিচু করে তাকে বসতে দিতে হবে ললিতা বুঝতে পেরেছে ওটা কৃষ্ণ বটে হ্যাঁ সে বুঝতে পেরেছে কিন্তু আজকে ললিতাকে গোবিন্দ মনে মনে বলছে আমি যে এলাম আমাকে কি সেও চিনতে পারলো না হ্যাঁ ললিতা কিন্তু বুঝতে পেরেছে বলে কিন্তু হাসছে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে তাহলে মানুষ এসেছে এবার তাকে বসতে দিতে হবে একটা আসন দেওয়াল আনি আসন দেওয়াল আনি আসন দেওয়াল আনি আসনে আসন বলাই দাদা আসন আসন বলাই দাদা আসনে আসনে বসুন বলে আসন আসন বসুন বলে কৃপা করে এসেছেন যাবে আসুন আসুন বসুন বলে কৃপা করে এসেছেন যাবে আমাদের এই কুঞ্জ মাঝে আমাদের এই কুঞ্জ মাঝে কৃপা করে এসেছেন যাবে আসুন আসুন বসুন বলে ললিতা একটাই আসন দিয়ে বসতে দিয়েছে আর বসতে দিয়ে বলাই দাদা এসেছে দাদা বলাই দাদা দাদা আপনি বসুন এবার যখনই বসেছে আর ওইদিকে কি হয়েছে জবতহি পৈঠল কা করে কর সুন্দরী করে কর সুন্দরী ভবনহি অঙ্গনে করে করে গলে অম্বর ধরি করে কর সুন্দরী করে কর সুন্দরী আর গলেতে অম্বর ধরি গলেতে অম্বর ধরি ধরমে করল প্রণাম মানেগুলো হচ্ছে কোনো মানুষ যদি আসে ভালো একটা গুণী মানুষ যদি আসে আপনি কি করবেন করে করজোর করে একটা প্রণাম করবেন করে করজোরি দুটো হাতকে এক করে প্রণাম করে গলেতে অম্বর ধরি মানে গলায় একটা বস্ত্র দিয়েছে হ্যাঁ বস্ত্র দিয়েছে এবার বস্ত্র দিয়ে কি করছে ভরমে মানে মাথাটা নিচু করে প্রণাম করছে
গোবিন্দ বলছে কি ব্যাপার, আমি যখন আসি আমাকে কত আপ্যায়ন করে কুঞ্জের ভিতরে নিয়ে যায়, তা আজকে আমাকে কুঞ্জের ভিতরে নিয়ে গেল না। হাগো, যদি কাঠ ফাটা রোদে যদি কাউকে বসতে দিই, তা সে কি মনে মনে চিন্তা করবে? হ্যাঁ 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 হ্যাঁ, আঙ্গিনা মানে উঠান। তা যদি ওই কাঠ ফাটা রোদে কি বাবা মায়েরা সেই মানুষটাকে আপনি উঠানের মধ্যে বসতে দিয়েছেন, তা তার একটা চিন্তার কারণ হবে যে আমাকে এত ভালোবাসে, আদর করে খাট বিছানা ছেড়ে দেয়, তো আজকে আমাকে কেন ওই বাইরে বসতে দিয়েছে। গোবিন্দ বলছে, ও ললিতা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের গোবিন্দ গো। দেখো দেখো, বুঝবে কি করে, বুঝতে পারছে না। হ্যাঁ, প্রণাম করেছে। তখন রাধারানীকে পাশে থেকে বলছে, রাধে রাধে, এক কাজ কর, যা যা যা। আরে আরে, এবার জিজ্ঞাসা কর, লোহ লোহ পুছয়, লোহ লোহ পুছয় মানে বারে বারে, হ্যাঁ, মঙ্গল রোহিণী কো মঙ্গল, ললিতা ললিতা সখী করে, ললিতা সখী লোহ লোহ পুছয় বারে বারে মৃদু মৃদু জিজ্ঞাসা করছে। বাবা ভালো শুনছে বলে একটা কথা বলতে মন হলো। একটা কথা বলি, গোবিন্দ যখন আসছে ঢলতে ঢলতে বলাই দাদার মতো, এইবার ভাবছে আমি যা ভাবছিলাম হয়তো রাধারানী আমাকে ত্যাগ করবে, আমাকে অপমান করবে, অনেক কিছু বলবে, তা তো কই নয়। আমাকে বসতে আসন দিচ্ছে, আমাকে ভালোবাসছে, তাহলে কি আমার বুঝতে ভুল হলো? এবার যতই আসন দেখ, সে তো দোষ করেছে, তার একটা বোঝা উচিত ছিল গোবিন্দ। যদিও গোবিন্দ অবুঝ নয়, সেটা পরে বলছি, কিন্তু বোঝা উচিত ছিল যতই আসন দেখ আমি তো দোষী। আমাদেরকে যেমন সন্তোষ গানের বায়না করেছে, 17 তারিখে সকাল 6টায় গান হবে, আমি যদি 18 তারিখে সকাল 6টায় আসি, তো কমিটি সবাই মিলে, সন্তোষের সঙ্গে মেয়ে আছে, সন্তোষ কিছু বলবে না, কমিটির ছেলেরা কী করবে, ভালো করে ডেকে নিয়ে যে স্কুলে বসো বসো, জল দেবে, বসতে দেবে, আসন দেবে, দিয়ে 2-4 জনা ওই কপাটের কাছে দাঁড়িয়ে ক্ষীর লাগাবে, এইবার পরে তোমার বিচার হবে। সেটা তো গোবিন্দের বোঝা উচিত ছিল। একটা ব্রাহ্মণের 4টে জামাই ছিল, বুঝলেন? হ্যাঁ, হরি, মাধব, পুণ্ডরীকাক্ষ আর ধনঞ্জয়, 4টে জামাই ছিল। হবি বিনা হরি জাতি বিনা পিঠেন মাধব, কদত অন্যয় পুণ্ডরীকাক্ষ আর পুহারেন ধনঞ্জয়। মানে 4টে জামাই ছিল, বুঝলেন? এরকম কীর্তন শুনতে এসেছে, এসে 4টে জামাই কীর্তন হয়ে গেল, অষ্টমঙ্গলা পেরিয়ে গেল, কোনো মতেই বাড়ি ছাড়ে না। কেন? শাশুড়ি শালক খুব আনন্দ করছে, তারা ভালো করে খেতে দিচ্ছে। কেমন করে খেতে দেয়? প্রত্যেকদিন ভালো করে একবারে জল আসন পেতে দেয়, 1 বাটি করে ঘি দেয়, ভালো মিনিকেট চালের ভাত দেয়, খুব যত্ন করে খায়। গ্রামে হরিনাম শেষ হয়ে গেল, তবু তারা যায় না। শাশুড়ি দেখছে তো মহাবিপদের, ঘর ছাড়বে না। তখন কি করল? হবি বিনা হরি জাতি, হবি মানে হচ্ছে ঘি, হবি মানে হচ্ছে ঘি। প্রথম দিনে ওই ঘি, আসন, ভাত সবই দিত। এবার হবি বিনা হরি জাতি যখন দেখলে ঘর ছাড়বো না, শাশুড়ি প্ল্যান করলো কি এদিকে আর ঘিটি দেবো না, শুধু ভাত দেবো। হবি বিনা হরি জাতি যখন ঘি দিল না, তখন হরি গৃহ ত্যাগ করলো। না না, সম্মান কমে দিচ্ছে, আর থাকা হবে না, আমাকে আজকে ঘি দেয় না খেতে। আর 3টে জামাই বলছে ঘি নাই বা দিল, ভাত দিচ্ছে, সবজি দিচ্ছে, আরো বিশেষ বিশেষ খাদ্য দিচ্ছে, আমরা থাকবো, যাবো না, তুই যা। হবি বিনা হরি জাতি বিনা পিঠে ন মা ধবো। পরের দিন করলো কি, শাশুড়ি ওই পিঠে মানে পিড়ে দিল না, বসতে আসন দিল না। তখন বলছে, আরে কালকে ঘি দিল না, আজকে আসন দিল না। তখন মাধব বলছে যে তাহলে আর থাকা হবে না, মাধবও চলে গেল। হবি বিনা হরি জাতি বিনা পিঠে ন মাধব, কদর্য অন্নয় পুণ্ডরীকাক্ষ। কদ অন্ন মানে খারাপ অন্ন, খারাপ চালের ভাত। বলে ঘরের মিনিকেট চালের আর ভাত দেবো না, ওই সন্তোষ কন্ট্রোলের ডিলার, ওই কন্ট্রোলের ডিলারের পোকা লাগা কালো পচা চালের ভাত দেবো। সেই ভাত দিয়েছে, বুঝলেন? কদ অন্ন মানে কুৎসিত ভাত, দেখবেন অভিধান, কুৎসিত কালো ভাত, একবারে পোকা কিলবিল করছে, সেই ভাত দিয়েছে, বীজে ভাত, একবারে পান্ত ভাত, পান্ত ভাত দিয়েছে। তখন পুণ্ডরীকাক্ষ বলছে আমি আর থাকবো না, চলে যাবো। কিন্তু ধনঞ্জয় বলছে, ওরে হোক গো, এই গ্রীষ্মকাল আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, পোকাগুলা বেছে দিয়ে আমি খেয়ে নেবো, তবে আমি ঘর ছাড়বো না।
এরা দেখছে মহা বিপদ, 3টে জামাই চলে গেল আর ই যাবে না। তখন 4-6 মন্দির পরের দিনকে করেছে ওই ডাং কেটে রেখেছে, বুঝলেন? এইবার প্রহার ধনঞ্জয় যেই লেগেছে প্রহার কইতে অমনি ধনঞ্জয় মেরে দিয়েছে ছুট। তো গোবিন্দেরও বোঝা উচিত ছিল যে আমি এত দোষ করেছি, আসন দিচ্ছে, বসতে দিচ্ছে, সে তো অবুঝ নয়, গোবিন্দ অবুঝ নয়। গোবিন্দ এটা করলো কেন না, গোবিন্দ করলো রাধারানীর জন্য। রাধারানী যদি মান করে আমার ভালো লাগে, সকালে যদি আমাকে একটু ফল দেয় আমার ভালো লাগে, আমার মা যদি হাতে ধরে কানে ধরে আমার ভালো লাগে, ভক্তরা যদি আমার নাম করে কাঁদে কষ্ট পায় আমার ভালো লাগে। প্রিয়া যদি মান করে করে ভর্ষণ, বেদ স্তুতি হইতে হরে মোর মন। প্রিয়া যদি মান করে আমাকে ভর্ষণ করে তবেই আমার আনন্দ। সেই জন্যই গোবিন্দ এই কাণ্ড করলো। ভাবতে চিনতে গেল দিন ভবে, আর কয়েকদিন দেখতে দেখতে বেলা হয়ে গেল। যে কজন আছেন কৃষ্ণ ভক্ত নরনারী সকলের চরণ সিধে ধরি, সময় থাকতে একবার প্রেম আনন্দে হরি হরি বলায়। হরি বল, হরি বল। জয় রাধে, হরি বল, হরি বল। এবার কি বলছে, গোবিন্দকে আসন দিয়েছে, উঠানের মধ্যে বসতে দিয়েছে। তা গোবিন্দ বলছে আমি আসলে কত সম্মান করে ঘরে নিয়ে যায়, কিন্তু আজ আমাকে উঠোনের মধ্যে বসতে দিল। এবার জিজ্ঞাসা করছে মানে হলধর মানে তাহলে রোহিণী মা বলছে, রাধারানীকে বলছে জিজ্ঞাসা কর ভালো করে যে মা কেমন আছে, রোহিণী মা কেমন আছে, দাদা তুমি কেমন আছো। হ্যাঁ, জিজ্ঞাসা করছে। ওই ছন বচন শুনে হরি অন্তরে, ওই ছন বচন শুনি হরি অন্তরে, হয় উপজল উপজল দাদাকে মানে ঘোমটা দিয়ে, আগেকার দিনে ভাসুর দিলে মাথায় ঘোমটা দিতে হতো, তা ঘোমটা দিয়ে ললিতা বলছে যা পাশে পাশে জিজ্ঞাসা কর, আরে আরে হ্যাঁ জিজ্ঞাসা করছে যে দাদা আপনি কেমন আছেন, মা কেমন আছে, সবার কথাটা একবার জিজ্ঞাসা কর। এইভাবে জিজ্ঞাসা করছে দাদাকে। দাদা ভালো তো, সব কুশল তো, সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ বলো বলো। রোহিণী গো মঙ্গল পুছয় সুন্দরী, রোহিণী তো মঙ্গল পুছো তোই সুন্দরী, রোহিণী গো মঙ্গল পুছয় সুন্দরী। রোহিণী গো মঙ্গল মানে মাতা কেমন আছে, রোহিণী মা কেমন আছে, ভালো তো আছে? হ্যাঁ কেমন আছে আমার রোহিণী মা? সোয় মধুজর জট সহিত মধু জট, আর সোয় মানে সে আমার জেঠিমা হয়। বলি কেমন আছে, ভালো আছে তো? তখন গোবিন্দ আড়াল থেকে বলছে আমাকে চিনতে পারছো না? গোবিন্দ বলছে বলে দেবো, যা হয় হবে, বলি না। রামানুজ হাম প্রাতরে আইন, রামানুজ হাম প্রাতরে আইন, রামানুজ হাম প্রাতরে আইন, রামানুজ হাম প্রাতরে আইন, রামানুজ হাম প্রাতরে আইন। কি বলছে? তো আসনে করাইতে ভে তু আসনে করাইতে ভে, তু আসনে করাইতে ভে। বলছে রামানুজ হাম প্রাতরে আয়ুনু তু আসনে করইতে ভেট, মানে আমি রামানুজ, আমি রামানুজ, রামানুজ। অনুজ মানে কি?
ছোট আর বলরাম হচ্ছে বড়, তাহলে রামানুজ। আমি বলরাম নয়, আমি রাম নয়, আমি রামানুজ, আমি রামানুজ, আমি তার ভাই কৃষ্ণ। রাধে একটিবার বোঝো, আমি কৃষ্ণ কৃষ্ণ যেই বলেছে। আর অমনি কি করেছে, ওই ছান বচন অন্তরে ওই ছান বচন শুনি ধ্বনি অন্তরে অতিশয় মতি ভেল অতিশয় মতি ভেল অতিশয় মতি ভেল। কথা যিনি লিখেছেন মনোহর দাস, মনোহর দাস। শোনো, তুমি বহু বল্লভ রজনী পোহালে কোন ঠাম। ও বধু, তুমি তুমি সারা রজনী পার করে তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ, এসো এসো বধূ। তুমি আমার কাছে এসো বধু। আমি বুঝতে পারি নাই, শ্যামনগর হে শ্যামনগর হে শ্যামনগর হে। আমি আর প্রেমে করব না, আমি আর প্রেমে করব না, তুমি ফিরে যা, ফিরে যা, যাও যাও। আমি আর প্রেমে করব না, তুমি ফিরে যা। প্রেম করব না, তুমি ফিরে যা। তোমারে দুদিনের ভালোবাসা, দুই দিনের ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা, তোমার দুদিনের ভালোবাসা মিছে কেন মনে বাড়াও, মনে বাড়াও, মনে বাড়াও। আমি আর প্রেম করব না, তুমি ফিরে যা। শুনলে বলবে কি,
ছি 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 তোমায় লোকে শুনলে বলবে কি বলবে কি বলবে কি ছি 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 তোমায় লোকে দেখলে বলবে কি আরে পুনো 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 তোমার পুনো পুনো শোনা তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ আমার সমুদ্রেতে বাস আমার সমুদ্রেতে বাস সমুদ্রেতে বাস আমি সমুদ্রের মধ্যে বাস করি শিশিরের ভয়ে কি দেখা সামান্য শিশির তুমি তার ভয় দেখাচ্ছ আমাকে আমি সমুদ্রেতে বাস বাস আমার সমুদ্রেতে বাস শিশিরের ভয়ে কি দেখা আরে ইচ্ছে আমি আর প্রেম করব না তুমি ফিরে যাও ফিরে যাও তুমি ফিরে যাও আমি আর প্রেম করব না আমি আর প্রেম করব না আমি আর প্রেম করব না তুমি ফিরে যাও ফিরে যাও তুমি ফিরে যাও তুমি ফিরে যাও তুমি ফিরে যাও তুমি ফিরে যাও আমি আর প্রেম করব না তুমি ফিরে যাও মানে সকালবেলায় গোবিন্দর মুখ দেখেছে আর গোবিন্দ আমার ছলনা করে কত কথা বললেন হ্যাঁ চতুরের শিরোমণি তুমি আমার কাছে মিথ্যা কথা বললে হরি বল আর গোবিন্দর এইগুলো না শুনতে বড় ভালো লাগছে মানে চন্দাবলী কুঞ্জে গিয়েছিল চন্দাবলী গোবিন্দকে সাজিয়েছে আচ্ছা মা চন্দাবলী সাজালো কারণ সে ভালো করে সাজাতে পারতো না সে কি ভালো করে সাজাতে জানতো না জানতো কিন্তু সে আজকে এই বিপরীত ভাবে সাজালো কেন এটাও তার একটা ভক্তি বলতে হবে এটাও তার একটা ভক্তি তো সেই ভক্তি ভরে গোবিন্দকে সাজিয়েছে আর চন্দাবলী বলি বলছে আমি যদি এইভাবে গোবিন্দকে সাজাই আর গোবিন্দ যদি এই সাজে রাধারানীর কাছে যায় আমি জানি রাধারানী কথা বলবে না আর যখন রাধারানী কথা বলবে না গোবিন্দ যখন সাধনা করবে গোবিন্দ যখন বোঝাবে আর সেইটাই শুনতে কিন্তু আমার ভালো লাগবে আর গোবিন্দ বলছে আমারও ভালো লাগবে আর এই সব দিকে রাধারানী মান করে বসবে তাই গোবিন্দ আমার এটাই চায় যে রাধারানী এইভাবে আমার সঙ্গে কথা না বলুক আমার দিকে ফিরে না চায় এটা আমার দেখতে খুব ভালো লাগে এই জন্য আজকে চন্দাবলী গোবিন্দকে সাজিয়ে আজকে গোবিন্দকে পাঠিয়ে দিয়েছি আজ গোবিন্দ রাধারানী কুঞ্জে এসেছে তখন রাধারানী গোবিন্দকে দর্শন করে বলে আরে এসো এসো ওই হে আমার প্রাণ বধূ হে আমার সোনার বধূ ওই আমার গুণের বধূ আসিব বই কি এসো 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 আরে ভালোই হলো আরে
ভালোই হলো আরে বধূ আইলা আইলা সকাল সকালে প্রভাতে দে ভালে ভালে প্রভাতে দে এখিয়া পরাণ বধূ হে প্রাচীন লোকের মুখে শুনেছি না প্রভাত কালে যদি কেউ কৃষ্ণ বদন দর্শন করে তার দিন নাকি ভালোই যায় বধূ ঋষি আমার যেমন যাবে যাবে না কেন প্রভাত কালে দর্শন করলাম ওহে ওহে বধূ দিন তো আমার ভালো যাবে পরাণ বধূ হে প্রতিদিন আমায় সংকেত করো তোমার সংকেত অনুসারে আমি বনে আসিব আমি বনে এসে ফুল তুলিব মালা গাঁথিব এলাচ দুবাহু গুচাই আমি তাম্বুলে সাজিব আর সারা নিশি আমার কান্তে জন্মে যায় ওহে বধূ প্রভাত কালে যখন দর্শন পেলাম বধূ হে দিন তো আমার যাবে আমার দিন তো ভালোই যাবে বলো আরে বধূ হরে কৃষ্ণ জয় রাধে তাই কি বলছে ভালোই হলো আরে বধূ ও বধূ ভালোই হয়েছে এসো 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 বধূ প্রভাত কালে সকাল বেলায় যদি গোবিন্দ বদন দর্শন হয় মা তার কি দিন কখনো খারাপ যায় রাধারানী অন্তরে কিন্তু না করছে কষ্ট হচ্ছে তবু সকাল বেলায় যদি গোবিন্দ বদন দর্শন হয় তার দিন খারাপ যাবে না বধূ দিন তার ভালোই যাবে এসো বধূ এসো আরে ভালো হলো আরে বধূ আইলা সকালে হলো আরে বধূ আইলা সকালে
ভালোই যাবে। প্রভাত দেখিয়া মুখ দিন যাবে হালে। তিনি তো আমার ভালোই যাবে, তিনি তো আমার ভালোই যাবে, তিনি তো আমার ভালোই যাবে। তুমি তো আমার ভালোই যাবে। সকাল বেলায় কৃষ্ণ দর্শন করে তিনি তো আমার ভালোই যাবে। প্রভাতকালে কৃষ্ণ দর্শনে কিন্তু আমার ভালোই যাবে। প্রভাত কালে বধূর বদন দর্শন করে তিনি তো আমার ভালোই যাবে। প্রভাতকালে কৃষ্ণ দর্শনে কিন্তু আমার ভালোই যাবে। দর্শন দিও প্রতিদিন আমার কাছে, নিতাই গৌর হরি বল। তুমি আমার কাছে কিন্তু আমার ভালোই যাবে, আহা। কিন্তু আমার ভালোই যাবে। প্রভাত কালে যদি কেউ বধূর বদনে দর্শন করে তার দিন ভালোই যাবে বাবা। বধূ তুমি আমার কাছে এসেছো, তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না বধূ? বাহ বাবা, বধূ তোমার বলে হারি যায়, বধূ তোমার বলে হারি যায়। দাঁড়ালে আমার আগে চাঁদ মুখ চায়। দাঁড়ালে আমার আগে চাঁদের মুখ চায়। বধূ তোমার বলে হারি যায়। ও বধূ বলে হারিয়ে যায়, বলে হারিয়ে যায়, বলে হারিয়ে যায়। তো লজ্জা লাগে না? তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ, হ্যাঁ? তুমি এমন সাজে আমার কাছে দাঁড়িয়েছ, তুই ভালো করে দেখেছো তোমার বদন পানের যে? হ্যাঁ, দেখেছো ভালো করেছে? ভালো করে দেখো, আই আই বলেছে দেখো কাজলেরই আভা। আয় আয় পড়েছে রূপে কাজলের আভা। আলে সে সিঁদুরের বিন্দু মনির মনোলোভা। ভালো সেটি পুরার বিনা মনি বানা লোভা। বলে ভালো সেজে এসেছ কাছে, ভালো সেজে এসেছ কাছে, ভালো সেজে এসেছ কাছে। চেয়ে দেখি তোমার ওই বদন পালে, ভালো সেজে এসেছ আমার কাছে। এই দেখি বদন পানে বাবা, ভালো সেজে এসেছ কাছে। ভালো সেজেছো, ভালো সেজেছো, এত সুন্দর সেজেছো বধূ। আই আই পড়েছে দেখো কাজলেরই আভা। আই আই মানে কি? আই আই মানে কাউকে ডাকা নয় কিন্তু। আমি একজনকে ডাকছি আয় আয় আমার কাছে আয়, এটা কিন্তু নয়, তাহলে মিলবে না পদের সঙ্গে। আয় আয় মানে ও মা, ও মা। শাস্ত্র কিন্তু এটা বলছে। অনেকেই বলে আয় আয় মানে কাজল, কিন্তু কাজলটা কিন্তু শাস্ত্রে পাইনি, আমি অভিধানে কিন্তু এটাই পাচ্ছি। হ্যাঁ, বাংলা মানে তো এটা পাচ্ছি যে আয় মানে হচ্ছে মা, আয় মানে হচ্ছে বড়, আয় মানে মা। হ্যাঁ, মানে কথাটা একটু বলার ঢংটা দেখুন, মায়ের সঙ্গে দেখুন তুলনা হয়ে যাচ্ছে, যে মাটাকে যেন টেনে আনা হচ্ছে। ও মা, ও মা।
কেউ যদি একটু বেশি সাজে, ও মা কি সুন্দর সেজেছো, কি বলে না, বলে? হ্যাঁ, তাই বলছি, ও মা কি সুন্দর সেজেছো, তুমি এত সুন্দর সেজে আমার কাছে এসেছো, হ্যাঁ, কাজলেরই আভা। আবার বলছে ছি 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 ছি, আবার কথাটা বাংলাতে বলছে ছি ছি, আবার বলছে ও মা ও মা। কথা বলার মধ্যে খারাপও আছে ভালোও আছে, দুটোকেই নিতে হবে, কিন্তু একটু বানানের সঙ্গে। হ্যাঁ, তাহলে বাংলা কথাতে এটাই বলতে চাইছে, যদি আপনারা কোনো মানে পেয়ে থাকে। তা মুনির মন লোবাহা, ভালে সে সিঁদুরের বিন্দু, মুনির মন লোবাহা, মানে মুনিকেও তুমি হার মানিয়ে দিয়েছো। তো নারী তো কোন ছাড়ের ছাড়। আরো কি দেখছি তোমার বদনে জানো বধু, শোনো, আরো দেখছি তোমার বদনে করনক দংশনেতে, দংশনেতে ভালে সে কঙ্কন দাগ, ভালে সে কঙ্কন দাগ, ভালে সে কঙ্কন দাগ হিয়ার উপরে, ভালো সে কঙ্কন দাগ হিয়ার উপরে, এ তোমায় আঘাত করেছে, এ তোমায় আঘাত করেছে, এ তোমায় আঘাত করেছে, এ তোমায় আঘাত করেছে, দংশনে আঘাত রয়েছে, কে তোমায় আঘাত করেছে, দংশনে আঘাত রয়েছে, কে তোমায় আঘাত করেছে, কে করণকের আঘাত দিয়েছে। হ্যাঁ, কথাটা কি বলছে? ভালে সে কঙ্কনের দাগ, মুনি কঙ্কনের দাগ হিয়ারও উপর। বাবা, চন্দাবলী গোবিন্দকে এত সুন্দর সাজিয়েছে, সাজাতে গিয়ে যখন সাজালে কি হবে, সাজালে এই কঙ্কনটা আছে না, এটা কি হবে, দাগ হয়ে যাবে, যাবে না? তা কে তোমাকে অমন করে সাজিয়েছে, কে তোমাকে অমন করে আঘাত দিয়ে সাজিয়েছে, বলো বধূ বলো। আবার তোমাকে এমন সাজিয়েছে, তোমার অঙ্গের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি, দেখো বধূ তুমি একবার চেয়ে, তোমার অঙ্গের পানে নীল পাটের সাথে কোচার বলনি, নীল পাটের শাড়ি কোচার বলনে, নীল পাটের সাথে কোচার বলনি, নীল পাটের শাড়ি কোচার বলনে, নীল পাটেরও সাথে কোচারও বলনি। আবার দেখছি তুমি এমন সেজে এসেছো, রমণী রমণ হইয়া বঞ্চল রজনীর দায় বলো, রমণী রমণ হইয়া বঞ্চিল রজনে, কে পরায়েছে, কে পরায়েছে, বলে অমন করে নীল শাড়ি কে পরায়েছে, অমন করে নীল শাড়ি কে পরায়েছে, অমন করে নীল শাড়ি কে পরায়েছে, আয় অমন করে নীল শাড়ি কে পরায়েছে, তোমায় দেখিতে লাগিছে ভালো, তাই বলো, তোমায় দেখিতে লাগিছে ভালো, অমন করে নীল শাড়ি কে পরায়েছে, সব আমার শেষ হয়ে গেল। হরি বল হরি বল, মা এত আদর করেছে, হ্যাঁ, আর কেউ আদর করতে পারবে না, খুব ভালো। জয় রাধে রাধে।
তাহলে হলো কি বাবা? মায়েরা বলুন তো কি হলো? ওইদিকে মন দিলে হবে না, এবার এইটাই মন দিতে হবে। চন্দ্রাবলী চন্দন মাখিয়ে সাদা করে দিয়েছে, হ্যাঁ, সিঁদুরে তিলক করে দিয়েছে। হ্যাঁ, তিলক মানে চন্দনের তিলক আর নাই, নীল শাড়ি পরিয়ে দিয়েছে। আরো কি দেখছি জানো ও বধূ? ভালো করে দেখছি তোমার বদন পানে চেয়ে আরো দেখলাম সুরঙ্গ যাব রঙ্গ ওরে ভালো সাজে, সুরঙ্গ যাব রঙ্গ পুরো ভালো সাজে, সুরঙ্গ যাব রঙ্গ ওরে ভালো সাজে, সুরঙ্গ যাব অঙ্গ পুরো ভালো সাজে। এই যে এখন বলো মনের কথা এলো কি বাতাজে, এবে কহ মনের কথা আইলো কি বাকাজে। তুমি এমন সাজে আমার কাছে এসেছো, যাবো গো রঙ্গ। আলতা কোথায় পরে গো? আলতা কোথায় পরে? পায়ে পরে। মানে যখন চন্দ্রাবলীকে পায়ে আলতা পরিয়ে দিয়েছিল, যখন আলতা পরিয়ে দিয়েছিল তখন চন্দ্রাবলীর চরণ দুটো গোবিন্দ বুকে ধারণ করেছে। আহা, সেই চরণের আলতাটা গোবিন্দের বক্ষে লেগেছে। আর যখন গোবিন্দের বক্ষে লেগে আছে চরণের আলতা, এই দেখে আমার রাধারানী তখন রেগে গিয়ে বলছে, এখন বলো মনের কথা এলে কি বা কাজে? তুমি আমার কাছে কি চলে এসেছো? কি জন্য তুমি আমার কাছে এসেছো? গোবিন্দ তখন তাড়াতাড়ি করে ওই সাজগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করছে। মুছে দেবে, মুছে দিচ্ছে। দাঁড়াও বধূ, এ দাগ আর মুজলে আর যাবে না, আর মুজলে যাবে না। চারিদিকে তাকিয়ে তাকিয়ে গোবিন্দ দর্শন করছেন নিজের অঙ্গের পানে। চারিদিকে চাই না গোরে, চারিদিকে চাই না গোরে, মুছে দেখো, হ্যাঁ, চারিপানে চাহে না গো আচলে মুখ মুছে, চারিপানে চাহে না গো আচলে মুখ মুছে। চণ্ডীদাসেতে কহে ধইলে কি বা খুঁজে, চণ্ডীদাসের ধুইলে না ঘুচে। কি মুছো যে বধূ? মুজলেও যাবে না, ধুলেও যাবে না, ধুলেও যাবে না, মোছা তো দূরে থাক, ধুলেও যাবে না। তাই তুমি আমার কাছে এসেছো বধূ? বাহা, এত কিছু যখন হলো, আচ্ছা গোবিন্দ যখন এইভাবে এসে কাছে দাঁড়িয়েছে, যিনি এই জগতের যিনি মালিক, জগতের যিনি কর্তা, যিনি ভগবান, জগৎপতি বলে না, হরি বল। তাহলে এবার আর ওইদিকে যাওয়া যাবে না, এবার এদিকে সুন্দর করে একটু সাজিয়ে দেওয়া যায়। হ্যাঁ, সাজিয়ে দিচ্ছি। চন্দ্রাবলী কি করছে? চন্দ্রাবলী শ্বাস সেজে গোবিন্দ আমার রাধারানীর কাছে এসেছে। এবার রাধারানীর কাছে এসে গোবিন্দ দাঁড়িয়েছে, আর গোবিন্দকে বলছে, ও গোবিন্দ একবার ভালো করে চেয়ে দেখো তোমার বদন পানে একবার। নীলতি পল নীল, বুঝি একটু দাঁড়াবে? হ্যাঁ, অসুবিধা নেই তো? ঠিক আছে, একটু দাঁড়া। তাই রাধারানী কি দেখছে আমার গোবিন্দ রঙ্গে? পরাণব ধূ হে বধূ তোমার নীলতি পলো
নীলুতি পল মুখবলি হো পরারবো হে বধূ তোমার নীলুদ বলো নীলুতি পল মো কেন বদ কেন বদ মলিন হো বধূ তোমার নীলুদ বলো নীলুতি বলো তোমার কেন পদ কেন পদ মলিন হলো হে পরাণ বধূ তোমার নীলুদ বলো 4 8 8 4 8 আর গানটি গাইবো না আমরা তালের মধ্যে গানটি এখানে রাখলাম কারণ খণ্ডিত অবস্থায় আর মিলন হয় না তাই আমরা এখানে রাখলাম পরবর্তী দল এসে গেছে এরপর থেকে আপনারা আস্বাদন করবেন হরি বল জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে